বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন গবেষণা সংস্থা পিআরআই ভাইস চেয়ারম্যান এবং বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ডক্টর সাদিক আহমেদ। ডক্টর সাদিক, আমরা কথা বলছিলাম বিশ্ব ব্যাংকে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে। আমরা জানি যে বিশ্ব ব্যাংক তো সারা বিশ্বেই তার নেটওয়ার্ক এবং অনেক ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে তার যে কর্মকাণ্ড এবং তার যে ভূমিকা, এটা অনেকে প্রশ্ন করেন, সমালোচনাও করেন। তো আপনার কি মনে হয়? অনেকে বলেন যে এটা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মুরব্বীর মতো আচরণ করে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? ডিবেট রয়েছে, এটা নিয়ে কোনো তর্ক করা যাবে। কারণ ব্যাংকের যেটা স্ট্রাকচার, বোর্ডটা তো একটু পলিটিক্যাল অর্গানাইজেশন বলতে পারেন। ওখানে ইউএস গভর্নমেন্টের শেয়ার সবচেয়ে বেশি, তাদের ডেফিনেটলি তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। তবে আমি এটা বলবো যে একবার পলিসি ফ্রেমওয়ার্ক হয়ে গেলে সেটা স্টাফদের উপরে তার কোনো অসুবিধা হয় না। ওই পলিসি ফ্রেমওয়ার্কটা অ্যাকসেপ্টেড হয়ে গেলে ওটার বেসিস আমরা কাজ করতে পারি। এটা দেশের ক্ষেত্রে নীতিমালার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বলে, এইটা মানে এটা করতে পারে। এটা অনেক সময় স্টাফদের উপরে নির্ভর করে, কান্ট্রি ডাইরেক্টর উপর নির্ভর করে, তারা কিভাবে এটাকে, অনেক ল্যাটিটিউড থাকে। আমাদের একটা ব্রড ফ্রেমওয়ার্ক আছে, যেমন বলা হয় যে মার্কেট মেকানিজমটাকে চালু করা কিংবা বাজেট ডেফিসিট কমানো, কয়েকটা অ্যাকসেপ্টেড কিছু প্রিন্সিপাল, যেটাকে অনেকে বলে ওয়াশিংটন কনসেনসাস যেটাকে বলেছে। কিন্তু ওটার ভিতরে এখন অনেক ফ্লেক্সিবিলিটি আছে এবং ওয়ার্ল্ড ব্যাংকে অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু বিশ্ব ব্যাংক অনেক পরিবর্তন হয়েছে। এখন ফোকাস পভার্টির উপরে, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে, তারপর অ্যান্টি কারাপশনের উপরে, ইনস্টিটিউশনসের উপরে ওদের যথেষ্ট এখন এমফাসিস হচ্ছে। এখন তো রীতিমতো আসলে প্রতিযোগিতার মুখেও। আপনি জানেন যে এশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটা ব্যাংক হয়েছে, AIIB, যেটা রিসেন্টলি চুক্তি হয়েছে এবং বাংলাদেশও এটার একজন মেম্বার আর কি। তো এরকম একটা ব্যাংকের কিন্তু আসলে জন্ম হয়েছে, বলা হচ্ছে বিশ্ব ব্যাংককে আসলে প্রতিযোগিতার মুখে ফেলার জন্যই। বিশ্ব ব্যাংকের আদলেই হচ্ছে। এটা অনেকটা থ্রেট কিনা বিশ্ব ব্যাংকের জন্য? আমি থ্রেট মনে করি না, কারণ বিশ্ব ব্যাংকের একটা জিনিস আছে যেটা পৃথিবীর অন্য কোনো ব্যাংকের কাছে নেই। তাদের ইন্টারন্যাশনাল একটা হচ্ছে কোয়ালিটি, স্টাফ কোয়ালিটি অনেক ভালো, অনেক বড়, এবং দ্বিতীয় হচ্ছে তাদের ডেভেলপমেন্টের যে রিসার্চ এবং অ্যানালিসিস যেটা করে, এটা কিন্তু ইভেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও নাই এবং আর কাউরি নাই। তো এই যে নতুন যেটা ব্যাংকের কথা বললেন, সেটা প্রাইমারি পারপাস হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড। এরা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করা, এবং আমি মনে করি এটা ভালো। কারণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এত টাকাও নাই বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করা, এবং তাদের ওই যে রুলস রেগুলেশনস এর কারণে হয়তো অনেক স্লো হয়ে যায়। তো আমি মনে করি না যেটা একটা খুব একটা খারাপ একটা দিক। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য পার্টিকুলারলি এটা একটা ভালো একটা সুযোগ। কেন জাপান, তারপরে চায়নার তো প্রচুর চায়নার প্রচুর রিসোর্সেস রয়েছে। চায়না এখন তারা চেষ্টা করতেছে যে ভারতেরও প্রভাব থাকবে, কিন্তু ভারতও ব্যবহার করবে বেশি টাকা, কিন্তু চায়না বড় দেশগুলোই বড় স্টেক হোল্ডার হবে, কিন্তু বেনিফিট কিন্তু আমরা স্মলার স্টেটই নিতে পারবো। কারণ হচ্ছে যে ফাইন্যান্সিংটা আসবে কোত্থেকে, সেটা চায়না থেকে আসবে মেইনলি, অন্যান্য দেশে দিবে। তো ওখান থেকে যদি আমরা $1-2 বিলিয়ন নিয়ে এসে আমাদের আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, এবং আপনি জানেন যে আমাদের গ্রোথের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার, ট্রান্সপোর্ট, এবং সেখানে যদি আমরা চায়নার এবং অন্যান্য দেশ যারা মেম্বার, যেখানে কোরিয়া, তারপরে এদের তো অনেক ক্যাপাসিটি আছে, টেকনিক্যাল ক্যাপাসিটি, এটাকে যদি এবং ফাইন্যান্সিংটা যদি আমরা আনতে পারি, তা আমাদের জন্য তো আমি তো মনে করি ভালো। এমনি বিশ্ব ব্যাংকের প্রভাবটা কমে যাবে কিনা সাউথ এশিয়াতে বা এশিয়া অঞ্চলে? ডিপেন্ড করে, কারণ হচ্ছে যে বিশ্ব ব্যাংকের আবার তখন তো তার বিনিয়োগ কমে যাবে। নট নেসেসারিলি। বিশ্ব ব্যাংকের তো আপনি অ্যানালিসিস করে দেখেন যে বিশ্ব ব্যাংকে ইদানিং ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব একটা ফাইন্যান্সিং তারা করে নাই, যেটা মনে করি একটা মিস্টেক। পদ্মা ব্রিজের কনফ্লিক্ট নিয়ে, পাওয়ার সেক্টরে তাদের ওই পলিসি নিয়ে প্রশ্ন হওয়ার ফলে, রোড সেক্টরে যে কারাপশনের একটা ইস্যু নিয়ে তারা বেশিরভাগই পয়সা দিয়েছে সোশ্যাল প্রোটেকশন, তারপরে হিউম্যান ক্যাপিটাল, এডুকেশন, এগ্রিকালচার। তো আপনি বলতে চাচ্ছেন যে দুইটা হলে আরো সুযোগ তৈরি হবে? আমার তাই মনে হয়, কেন আমাদের রিকোয়ারমেন্টস অনেক বেশি। বিশ্ব ব্যাংক $1 বিলিয়ন, $1.5 বিলিয়ন দিদি বাকি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট অনেক, নট নেসেসারি রিসোর্স। রিসোর্স সাথে টেকনোলজি যেটা আসছে, যেটা অ্যানালিসিস যেটা আসছে, যেটা ডিজাইন যেটা আছে, সুপারভিশন যেটা আসছে, এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সটা আমাদের জন্য। তাহলে যেটা হচ্ছে যে এই দুইটা ব্যাংক তখন যদি ফাইন্যান্সিং করে, তাহলে অপরচুনিটি বেড়ে যাবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে, বিনিয়োগ হবে, সেক্ষেত্রে গ্রোথের উপরে একটা পজিটিভ। আমি কোনো কম্পিটিশন দেখি না। আচ্ছা, আর এমনিতে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের যে উন্নয়ন কৌশল, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন এটা ব্যাপার হচ্ছে যে দেশের উন্নয়নের জন্য দেশের দায়িত্ব।
আমরা কিভাবে ব্যাংকে, বিশ্ব ব্যাংক আমাকে কেন বলবে যে আমাকে কি করতে হবে, আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা বিশ্ব ব্যাংকে প্রেজেন্ট করবো যে এই আমাদের প্রোগ্রাম, এটাকে তোমরা ফাইন্যান্স করো। এই হইতেছে স্ট্র্যাটেজি, যেটাকে বলা কান্ট্রি অ্যাসিস্ট্যান্স স্ট্র্যাটেজি। বিশ্ব ব্যাংক কি চাচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমরা কি চাচ্ছি। তবে হ্যাঁ, আমরা এটা তো অনেক ক্ষেত্রেই তো বাস্তবায়ন হয় না, বিশ্ব ব্যাংক যেভাবে চায় এইভাবেই তো হয়, নট নেসেসারি। আমি এটাকে ক্ল্যারিফাই করে দিই, আমি তো রিসিভিং এন্ডে ছিলাম, পাকিস্তানের কান্ট্রি অ্যাসিস্ট্যান্স স্ট্র্যাটেজি করেছি, বাংলাদেশের উপরে অনেক কাজ, ইন্ডিয়ার উপরে কাজ করেছি। ব্যাপারটা হয় কি যে আমরা একবার প্রোগ্রামটা করে ফেললে এটাকে বাস্তবায়ন করার সময় আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেটা চাই সেটা হচ্ছে যে এটা যেন কোনো ধরনের লিকেজ না থাকে, কারাপশন যেন না থাকে, তারপর এটা ইমপ্লিমেন্টেশন যেন ভালোভাবে। আমরা তো জানি যে ডেভেলপিং কান্ট্রিতে অনেক ধরনের সমস্যা রয়েছে, ক্যাপাসিটি বিল্ডিং, যার ফলে হয় কি এই ডিলেজ গুলো তখন হয়ে যায়। তখন ওরা বলে কন্ডিশনালিটি যেটাকে বলা হয়, তখন বিশ্ব ব্যাংক বলে যে আচ্ছা ঠিক আছে, পাওয়ার সেক্টর আমরা দিব, কিন্তু তুমি যে পাওয়ার সেক্টরে যে ঘাটতি আছে, ডেফিসিট আছে, এটাকে কমাতে হবে। এটা কমাতে হলে কি করতে হবে, জ্বালানি। আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে আমরা দেখি যে বিশ্ব ব্যাংক পাওয়ার সেক্টর, জ্বালানি সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু ওই অর্থে ওই বিনিয়োগ কিন্তু বড় বিনিয়োগ কিন্তু করছে না। এটাই তো বেশি বড় অবদান। এটা মনে করি এটা কেন হচ্ছে বিশ্ব ব্যাংকের জন্য এটা একটা, আমি মনে করি তাদের একটা ফেলিয়ার। তাদের ওই পলিসি, ওদের হাই গ্রাউন্ড নিয়ে বসে থাকলে চলবে না, তাদেরকে সরকারের সাথে এঙ্গেজ করতে হবে, করে বলতে হবে যে এই ব্যাপারে তোমরা একটা টাইম বাউন্ড একটা প্রোগ্রাম করো। কারণ সরকারও তো তাদের তো একটা পলিটিক্যাল একটা দিক আছে, সেটাও আনতে হবে, এদের ব্যালেন্সটা প্রপার্টি করতে হবে। এটাও তো ঠিক কথা যে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং ইনভেস্টমেন্টের রিটার্নটা যদি না পাওয়া হয়, সাবসিডি দিয়ে তো দেশ চালানো যায় না, আমাদের ট্যাক্সের রিসোর্স লিমিটেড আছে। তো সেখানে আমাদেরকে ইলেকট্রিসিটি আমি তৈরি করলাম 10 টাকা 12 টাকা, বিক্রি করবো 5 টাকা, এই 7 টাকাটা কোত্থেকে আসবে, এটা তো হিসাব একটা করতে হবে। কিছু সাবসিডি হতে লাগতে পারে, গরিবদেরকে দিতে হতে পারে, কিন্তু সবাইকে এয়ার কন্ডিশনার চালাবার জন্য কিংবা পাজেরো চালাবার জন্য তাদেরকে তো সাবসিডি দেওয়ার করতে হবে। মানে মূল কনফ্লিক্টটা কি আসলে সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের এইগুলোই হয় যে এইগুলো আছে, প্রকিউরমেন্ট নিয়ে প্রচুর লাগে। প্রকিউরমেন্ট নিয়ে এখন অনেক সময় বিশ্ব ব্যাংক হয়তো বেশি বাড়াবাড়িও করতে পারে, যে প্রকিউরমেন্ট নিয়ে ইস্যু তো থাকতে পারে। তো প্রকিউরমেন্ট নিয়ে সবসময় একটা গোলমাল লেগে থাকে, এইটাতেই স্লো ডাউন হয়ে যায়, শুধু বিশ্ব ব্যাংক বলে না, সবারই সাথে, যে ওই বলে যে এটাতে হয় না, এটা হয় না, ওই প্রকিউরমেন্ট ঠিক করতে করতে অনেক সময়। এইগুলো নিয়ে তো বিশ্ব ব্যাংকও অনেক প্রকল্প দিয়েছে যে কিভাবে আসলে স্ট্রেংথেন করা যায়, ইফিসিয়েন্সি বাড়ানো যায় প্রকিউরমেন্ট কর্মকাণ্ডে আর কি। তো সেটারও তো ইমপ্রুভ তেমন নাই। এটা আমি প্রকিউরমেন্টের, আপনি যেটা বলেন, আমি আগে বলি যে এই দায়িত্বগুলো কিন্তু আমাদের নিজেদের, আমাদেরই টাকাটা তো বিশ্ব ব্যাংকের না, ফেরত দিতে হবে। তো কিছুটা গ্রান্ট আছে যে ইন্টারেস্ট রেট লো, কিন্তু ইন দ্য এন্ড এটা দেশের সম্পদ, এটাকে ব্যবহার করতে হলে আমাকে সৎভাবে ব্যবহার করতে হবে, এটার লিকেজ যেন কম হয়, এটা আমার দক্ষতার সাথে ব্যবহার। ওয়ার্ল্ড ব্যাংক কেন আমাকে বলবে যেটা করতে হবে, এটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। এটা আমাদের দায়িত্ব প্রমাণ করা যে না, আমি এইটা এগ্রি করি, আমি তোমাকে অ্যাকাউন্ট করে দেখাবো যে প্রত্যেক পয়সার হিসাব দিতে পারবো, বাকিটা আমার টাকা, আমি যেটা সেভাবে। ডক্টর সাদিক, এই আলোচনা আবার ফিরবো আরেকটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এরপর যে আরেকটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।